এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে চলছে জিকের সিরিজ, যে সিরিজের আমরা অলরেডি 8টা করে ফেলেছি, 8টা সেট অলরেডি করে ফেলেছি। তোমরা অনেকেই দেখেছো এবং রেসপন্সও করেছো। তোমাদের যদি জিকেতে বা জেনারেল অ্যাওয়ারনেসে 20 অথবা ম্যাক্সিমাম মার্কস পেতে হয় না, তাহলে অবশ্যই সিরিজটা ফলো করো, কারণ আপকামিং এক্সাম আসতে চলেছে, রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। তাছাড়াও আদার্স যে এক্সামগুলো আছে তার জন্য এটা উপকারী হবে বলে আমাদের মনে হয় সেটাই। তো তোমরা চলো আজকে দেরি না করে আমার সাথে তোমরাও অবশ্যই সেগুলো প্র্যাকটিস করো। ক্লিয়ার? তো আজকে সেট 9-এর দেখবো। তার আগে দেখো যে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির 15টা প্র্যাকটিস সেটের একটি বই আছে। এটা কবে রিলিজ হবে সেটা আমরা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা আজকে আজকে এই যে সেটটা হয়েছে অলরেডি 8টা সেট হয়ে গেছে। তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নেবে, অবশ্যই সেখান থেকে সেগুলো ভিডিওগুলো দেখে নেবে। আর আজকে আমরা করব প্র্যাকটিস সেট 9। চলো জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট 9-এর সেটটা আমরা করি। দেখো আমরা বাংলার পাশাপাশি ইংরাজিটাও আজকে রেখেছি, বাংলার পাশাপাশি ইংরাজিটা, যাতে তোমাদের সর্বস্তরের ছেলে মেয়েদের বুঝতে সুবিধা হয়। তো চলো আজকের প্রথম যে প্রশ্ন আমরা আসবো, প্রথম প্রশ্নে আসি জেনারেল অ্যাওয়ারনেসের। দেখো প্রথম কোয়েশ্চেন আছে, পরিবেশের জল ও মৃত্তিকা হলো, 4টি অপশান, রাসায়নিক উপাদান, জৈব উপাদান, ভৌত উপাদান, অজৈব উপাদান। ইংরাজিতে দেখো সেম জিনিস, ওয়াটার অ্যান্ড সয়েল ইন দ্য এনভায়রনমেন্ট আর 4টি অপশান দেওয়া আছে। তো এই প্রশ্নের উত্তর তোমরা অনেকেই হয়তো করে ফেলেছো এখনও, তবু আমি উত্তরটা বলে দিই। এই প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে ভৌত উপাদান, অর্থাৎ যারা ভৌত উপাদান করবে তারা একদম ঠিক করবে। তবে হ্যাঁ, একটা ডাউট অনেকের হতে পারে যে অজৈব উপাদানও হতে পারে। হ্যাঁ, ভৌত উপাদান অজৈব উপাদান অনেকটা ক্লোজ কল বলতে পারো এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, বলতে পারো। কিন্তু যেহেতু পরিবেশের জল ও মৃত্তিকা এটা বলেছে, ক্লোজ কল হলেও তোমাকে উত্তর কিন্তু ভৌত উপাদান করতে হবে। মানে এখানে সি, ফিজিক্যাল কম্পোনেন্টস, এটা তোমাকে করতে হবে, এর জন্য তুমি মার্কস পাবে। ক্লিয়ার? তো পরিবেশের জল আর মৃত্তিকা হলো ভৌত উপাদান। এই প্রশ্নের উত্তর যারা সি করেছো তারা একদম ঠিক করেছো, আশা করি বোঝাতে পারলাম। চলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে আসি। সেকেন্ড কোয়েশ্চেন, চলো প্র্যাকটিস সেট 9-এর সেকেন্ড কোয়েশ্চেন। ভারতের আইন অনুসারে 14 বছরের নিচে কোনো শিশুকে কাজে ব্যবহার করা আইনত দণ্ডনীয় একটি অপরাধ। অবশ্যই ভারতীয় দণ্ডবিধির কত নম্বর ধারায় তা উল্লেখ আছে। তো এ নিয়ে তোমরা পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটিতে 14 বছরের শিশুদের 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে যে রাইট দেওয়া হয়েছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য বিভিন্ন জায়গায় বর্ণিত আছে। কিন্তু প্রশ্নটা দেখো একটু ঘোরানো, একটু ভালো করে পড়ো, প্রশ্নটা কিন্তু ঘোরানো আছে। কি আছে? ভারতীয় দণ্ডবিধি। তো ভারতীয় দণ্ডবিধি মানে কি গো? ভারতীয় দণ্ডবিধি মানে হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, যাকে আমরা বলে থাকি কি ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি। যদিও আইপিসি এখন চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা মানে বিএনএস এসেছে। আশা করি তোমরা জানো এই বিষয়ে। তো আইপিসির ধারা অনুযায়ী কত নম্বরে এই বিষয়টা বলা হয়েছে, প্রশ্নটা এটা রয়েছে। এটা কোনো আর্টিকেলের মধ্যেই তোমাদের কিন্তু সংবিধানের কত নম্বর আর্টিকেল না, বলেছে দণ্ডবিধির কত নম্বর, ভারতীয় দণ্ডবিধির মানে আইপিসির কত নম্বর ধারায়। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? একটু ট্রিকি কোয়েশ্চেন, উত্তর হবে অপশান বি, অর্থাৎ অপশান বি হচ্ছে 374 ভারতীয় দণ্ডবিধির এত নম্বর ধারায় এই বিষয়টা উল্লেখ আছে। তবে হ্যাঁ, এখন তো আইপিসি আর নেই, এখন তো চলে এসছে বিএনএস। তাহলে প্রশ্ন হতে পারে যে বিএনএসে কত নম্বর ধারায় রয়েছে, তো সেটা একটু জেনে রাখো। তো বিএনএস এর আছে 146, এই ধারাতে আছে বিএনএস মানে ভারতীয় যে ন্যায় সংহিতা, সেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আর্টিকেল নাম্বার 146, আর আইপিসি অনুযায়ী যেটা সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 374। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। সেই প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি। চলো আমরা তার পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন দেখো, ওজোন স্তর সুরক্ষিত বা সুরক্ষার জন্য গৃহীত কোন প্রোটোকলটা? কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, বেসিল প্রোটোকল এবং রামসার প্রোটোকল। দেখো খুব ইম্পর্টেন্ট, আদার অপশানগুলো কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কারণ কোন কোয়েশ্চেন আসবে আমরা কেউ জানি না। তো এই প্রশ্নের উত্তরে প্রথমে যদি আসি, তো ওজোন স্তর সুরক্ষা, ওজোন লেয়ার। প্রথম কথা, তোমরা এর থেকে একটা কোয়েশ্চেন তো পাচ্ছ যে ওজোন লেয়ার কোন মণ্ডলে থাকে। তো ওজোন লেয়ারের জন্য তোমরা জানো যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, বিভিন্ন যে স্তর রয়েছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে, তার মধ্যে ওজোন লেয়ার তোমরা এতক্ষণে নিশ্চয়ই কমেন্ট করে ফেলবে যে ওজোন লেয়ার থাকে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে হচ্ছে ওজোন লেয়ার। আচ্ছা, আমাদের প্রশ্ন কি? আমাদের প্রশ্ন হচ্ছে ওজোন স্তর সুরক্ষার জন্য গৃহীত হয়, মানে ওজোন স্তরকে সুরক্ষিত রাখা যাবে তার জন্য কোন বিশেষ প্রোটোকলটা গোটা বিশ্বের তরফ থেকে নেওয়া হয়েছিল? বিশ্বের বেশ বড় বড় দেশেরা সম্মেলন করে সেটা নিয়েছিল। তো উত্তরটা কি হবে? এই প্রশ্নের উত্তর হবে মন্ট্রিল প্রোটোকল।
মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে ওজোন স্তর কিভাবে সুরক্ষিত রাখা কতটা প্রয়োজন সেই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছিল। কেন না, তোমরা জানো যে ওজোন লেয়ার আছে, সে কি করে যে ইউভি রে, আলট্রাভায়োলেট রে, সেটাকে আসতে বাধা দেয়। কারণ ইউভি রে আমাদের ত্বক ক্যান্সারের একটা কারণ, যদি আমাদের ত্বকের ওপর এসে মারাত্মক প্রভাব ফেলে ত্বক ক্যান্সারের কারণ। তো যাই হোক, আমরা যদি টপিকে আসি, তাহলে মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে ওজোন স্তর সুরক্ষার জন্য একটা ব্যাপার গৃহীত হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে মন্ট্রিল প্রোটোকল তাহলে কোথায় হয়েছিল? তো প্রথমত মন্ট্রিলের শহর, কোথাকার শহর? কোথাকার শহর? কানাডার শহর, কানাডা। তো কানাডার একটা শহর হচ্ছে মন্ট্রিল। তো সেখানে যে সম্মেলনটা হয়েছিল বা যে আমরা প্রোটোকলটা করেছিলাম সেটা মন্ট্রিল প্রোটোকল, সেটা কবে হয়েছিল? হয়েছিল 1987-এ, 1987 মন্ট্রিল প্রোটোকলে চুক্তিতে সাইন হয়। কিন্তু যে বছর সাইন হয়েছে সে বছরই কি লাগু হয়ে গেছে? একদমই না। লাগু হয়েছে কোন বছর? না, লাগু হয়েছে 1989-এ। ঠিক আছে, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। মন্ট্রিল প্রোটোকল সাইন কবে হয়েছিল? 1987। লাগু কবে হয়েছিল? 1989। দেখো এখান থেকে দুটো কোশ্চেন চলে এলো। ক্লিয়ার? তাহলে মন্ট্রিল জায়গাটা কোথায়? সেটা হচ্ছে কানাডা, কানাডা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা 3টে কোশ্চেন করে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো বাকি আদার্স যদি অপশানের দিকে আমি তাকাই, তো আদার্স অপশানে তুমি কি দেখতে পাবে? দেখো আদার্স অপশানগুলো। তো আদার্স অপশানে দেখো একটা রয়েছে কিয়োটো প্রোটোকল আর একটা রয়েছে রামসার কনভেনশন যেটাকে বলো। তো কিয়োটো প্রোটোকল এটাও হয়েছিল। এটা কিয়োটো প্রোটোকল কি জন্য হয়েছিল? না, কিয়োটো প্রোটোকল হচ্ছে আমাদের এনভায়রনমেন্টকে সেভ করতে হবে। তো সেই জন্য কিয়োটো প্রোটোকল কবে হয়েছিল সেটা তোমরা এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি অলরেডি আগে দিয়েছি। ঠিক আছে, কিয়োটো প্রোটোকলের মেন উদ্দেশ্য কী ছিল? যে গ্রিন হাউস গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা, পৃথিবীর এনভায়রনমেন্টকে রক্ষা করা। তো সেটা কিয়োটো প্রোটোকল। তোমরা অপশানে উত্তর দেবে, কমেন্টে উত্তর দেবে যে কিয়োটো প্রোটোকল কোন সময় হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা কি বলতো? এই রামসার। এটা খুব ইম্পর্টেন্ট। কেন বলো তো? না, রামসার যে কনভেনশন সেটা কবে হয়েছিল জানো? এটা হয়েছিল 1971 সালে। রামসার জায়গাটা কোথায়? না, রামসার জায়গাটা হচ্ছে তোমার ইরান। এর মূল উদ্দেশ্য কি? না, এর মূল উদ্দেশ্য হচ্ছে জলাভূমিকে সংরক্ষণ করা। অর্থাৎ আমাদের চারপাশে যত জলাভূমি আছে সেই জলাভূমিকে সংরক্ষণ করা, সেইটা হচ্ছে এই প্রোটোকল বা এই কনভেনশনের মূল উদ্দেশ্য। সেটা কবে? না, ইরানে। কোথায়? রামসার সিটিতে। কবে? 1971 সালে। দেখো এই প্রশ্নটা থেকে আমরা 5টা কোশ্চেন আরও করলাম, যেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো কিয়োটো প্রোটোকলের কোশ্চেনের উত্তর তোমরা দেবে, মন্ট্রিল প্রোটোকলের প্রশ্নের উত্তর মানে এই অনুসারে অপশান বি হবে এখানে, আর বাকিটা আমি বলে দিলাম। ক্লিয়ার? চলো আমরা তারপরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন আসি। যদি কারোর বুঝতে প্রবলেম হয় তোমরা ভিডিওটা পজ করে আর একবার দেখবে, কোনো আশা করি প্রবলেম হবে না। চলো নেক্সট কোশ্চেনে আসি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় আবহাওয়া দপ্তরের সদর দপ্তর, আবহাওয়া দপ্তর, সেই আবহাওয়া দপ্তরে ভারতীয় আবহাওয়া দপ্তরের সদর দপ্তর কোথায়? গেস করতে পারো। তো উত্তর কি? নিউ দিল্লি। নিউ দিল্লিতে ভারতীয় যে আবহাওয়া দপ্তর সেই আবহাওয়া দপ্তরের সদর দপ্তর আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার বলবে যে তোমরা কমেন্ট সেকশনে জানাবে দেরাদুন। দেরাদুনেও কিন্তু একটা জায়গার জন্য বা একটা বিশেষ খ্যাতির জন্য এটা কিন্তু বিখ্যাত। তোমরা কমেন্ট সেকশনে বলবে দেরাদুন কোথায় অবস্থিত সেটাও বলতে পারো, কি জন্য বিখ্যাত সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, তাহলে উত্তর কি হবে? এ, নিউ দিল্লি। তারপরে কোশ্চেন 5 নম্বর কোশ্চেনে আমরা যাই। প্র্যাকটিস সেট 9-এর 5 নম্বর কোশ্চেন। 5-এর, ভারতে সর্বাধিক যে মাটির আধিক্য বেশি, ওটা ভারত হবে, একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, ভারতে। তো ভারতে যে মাটির আধিক্য সব থেকে বেশি, প্রশ্নটা এটাই ছিল যে ভারতে যে মাটির আধিক্য সব থেকে বেশি মানে যে মাটির পরিমাণ আমরা সাধারণত বেশি দেখতে পাই। তো সেখানে 4টে অপশান দেখো, ল্যাটেরাইট, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, পলি মৃত্তিকা। একটা কমন সেন্স তোমরা অবশ্যই উত্তর দিয়ে দিয়েছো, অথচ আমার পুরো বিশ্বাস আছে। তো অপশান হচ্ছে ডি, পলি মৃত্তিকা, যার পার্সেন্টেজ কত রয়েছে? অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নাও 43 থেকে 45% পলি মৃত্তিকা গোটা ভারতবর্ষে। তো সেক্ষেত্রে পলি মাটির সব থেকে আধিক্য বেশি। আচ্ছা, এখানে একটা অপশন আছে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকাতে তোমরা জানো যে তুলা চাষ খুব ভালো হয়। কৃষ্ণ মৃত্তিকা কোথায় কোথায় পাওয়া যায়? যেমন ধরো পশ্চিম দিকের আমাদের ভারতের যে দেশগুলো, রাজ্যগুলো বিশেষ করে, যেমন ধরো গুজরাট, মহারাষ্ট্র, ওই সাইডে তোমার কৃষ্ণ মৃত্তিকার আধিক্য বেশি। আচ্ছা, দক্ষিণ ভারতেও কোনো কোনো স্টেটে আছে। তো সেক্ষেত্রে উত্তর কী হবে? পলি মৃত্তিকা। তো অ্যালুভিয়াল সয়েল, উত্তর হচ্ছে ডি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, আমাদের ভিডিও কেমন লাগছে বা কোয়েশ্চেনের লেভেল কেমন আছে তোমাদের কেমন মনে হয় সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, যে কোয়েশ্চেনের লেভেল তোমাদের কেমন লাগছে, তোমাদের কতটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানাবে। চলো আমরা 6 নম্বর কোয়েশ্চেনে আসি। ন্যাশনাল এডুকেশন পলিসি, প্রত্যেক ভিডিওতে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসির উপর কোয়েশ্চেন দিয়েছি, যারা দেখোনি দেখে নিও। তো ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী আজকের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রিপারেটরি এজ। ঠিক আছে, প্রিপারেটরি এজ। ঠিক আছে, এটা
কোনটার মধ্যে পড়ে? 3 থেকে 8 বছর, নাকি 8 থেকে 11, 11 থেকে 14, নাকি 14 থেকে 18? তখন ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী আমাদের যেটা আছে সেটা হচ্ছে 5+3+3+4, এই মডেলটা আছে, নিশ্চয়ই তোমরা জানো 5+3+3+4। তো 5+3+3+4 এর মধ্যে যে মডেলটা, সেই মডেলের মধ্যে দেখো প্রথম তো তোমার ফাউন্ডেশন এজ থাকে, ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন একটা এজ বলছি, সরি, ফাউন্ডেশন স্টেজ। তো ফাউন্ডেশন স্টেজের পরে আসে এই স্টেজটা, প্রিপারেটরি স্টেজ, ঠিক আছে? তো এইটা কত হবে? উত্তর হচ্ছে অপশান বি, 8 থেকে 11, 8 থেকে 11। আর এই মডেলটা অবশ্যই মনে রেখো, 5+3+3+4। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আসি 7 নম্বরে। 7 নম্বর, বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা। খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। তো ভারতের বর্তমানে টোটাল কতগুলো অঙ্গরাজ্য আছে? তা উত্তর কি হবে? উত্তর হবে 28। 28টি বর্তমানে অঙ্গরাজ্য আছে। 28 যারা করবে তারা ঠিক করবে। তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে যে একটা রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ, এখনো আছে। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যটা দ্বিখণ্ডিত হয়ে আরেকটি রাজ্য হয়েছে, সেটা হচ্ছে তেলেঙ্গানা। তোমাকে বলতে হবে কোন বছর অন্ধ্রপ্রদেশ দ্বিখণ্ডিত হয়ে তেলেঙ্গানা হয়েছে, সেটা কমেন্ট সেকশানে জানাবে। ক্লিয়ার? কমেন্ট সেকশানে জানাবে যে কোন বছর অন্ধ্রপ্রদেশ ভেঙে গিয়ে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ দুটো আলাদা আলাদা রাজ্য হয়েছে। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে, এখানে কি প্রশ্ন উত্তর হবে? উত্তর হবে 28টি। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা আসি তাহলে কি দেখব? দেখছি 8 নম্বর কোয়েশ্চেনে ইতিহাস থেকে কোয়েশ্চেন। মনসবদারি প্রথা মুঘল সাম্রাজ্যের একটা কোয়েশ্চেন। তো সেখানে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? হুমায়ুন, আকবর, শাহজাহান, নাকি জাহাঙ্গীর? দেখে নাও ইংরেজিটা। কে মনসবদারি প্রথা প্রবর্তন করেন? তা উত্তর কি হবে? উত্তর যারা ইতিহাস পড়ছে তারা জানো সবাই যে আকবর। আকবর হচ্ছে তোমার মনসবদারি প্রথা প্রবর্তন করেন। এটা তো ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মনসবদারি প্রথা কবে ইন্ট্রোডিউসড হয়েছে? তাহলে উত্তর হবে 1571। 1571 হচ্ছে মনসবদারি প্রথা। মনসব শব্দের অর্থ কি না? মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। তখনকার দিনে তোমরা জানো যে মুঘল সম্রাটদের আমলে যে বিভিন্ন সেনাবাহিনী বা উচ্চ পদমর্যাদা বা বিভিন্ন পদে যারা আসীন আছে, তো তাদের এক একটা আলাদা আলাদা দায়িত্ব ছিল, বা আলাদা আলাদা জনের আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়া হতো। তো মনসব শব্দের অর্থই হচ্ছে পদমর্যাদা। তো 1971 এটা ইন্ট্রোডিউসড হয়। অ্যাকচুয়ালি কনসেপ্টটা কোথায়? পারস্য। পারস্য। তো এই কনসেপ্ট হচ্ছে মনসবদারি, এই কনসেপ্টটা হচ্ছে পারস্য থেকে কনসেপ্টটা এসেছে। তো প্রশ্নের উত্তর কি? আকবর মনসবদারি প্রথা কত সাল? 1571। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো 9এর কোশ্চেনে আসি। 9এর কোশ্চেনে যদি আসি তো দেখো 9এর কোশ্চেনে কি কি আছে। 9এর কোশ্চেনে আছে যে গান্ধীজি হিন্দ স্বরাজ কবে লিখেছিলেন? গান্ধীজি হিন্দ স্বরাজ কবে লিখেছিলেন? 4টি অপশান, 1910, 15, 17 এবং 7। তো এখানে দেখো অপশান অনুযায়ী অঙ্কে উত্তর করতে হলে, অপশান অনুযায়ী উত্তর করতে হলে উত্তর করতে হবে 1910। কারণ তোমরা জানো যদি হিন্দ স্বরাজ অপশান অনুযায়ী 1910, কিন্তু অ্যাকচুয়াল যদি উত্তর করতে হয় তাহলে কিন্তু এটা দেখবে তোমরা চেক করে 1909 আছে। ঠিক আছে? কিন্তু যেহেতু তোমাকে থাকতেই পারে অপশানে এদিক ওদিক করে একটু, তো কাছাকাছি উত্তরটা তোমাকে নিতে হবে। তো সেই হিসাবে 1909 হওয়া উচিত, কিন্তু এখানে যেহেতু কাছাকাছি 1910 আছে, তো হিন্দ স্বরাজ এই যে গ্রন্থটা গুজরাটি ভাষায় লেখা, এটাও জেনে রাখো যে গুজরাটি ভাষায়, গুজরাটি ভাষায় লেখা এটা হিন্দ স্বরাজ। তো গান্ধীজি যখন ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা ফিরছিলেন সেই সময় এই গ্রন্থটা তিনি লিখেছিলেন। তো সেটা হচ্ছে হিন্দ স্বরাজ, গুজরাটি ভাষায় লেখা, 1909, 1910। ক্লিয়ার? আচ্ছা এইখানে একটা সাল আছে দেখো 1915। এই 1915 তোমরা জানো যে গান্ধীজি চিরকালের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন, চিরদিনের জন্য ফিরে এসেছিলেন কোথায়? ইন্ডিয়াতে। তো 1915 সালে তিনি ব্যাক করেছিলেন পুরোপুরিভাবে। তো সেটা একটা সালটা ইম্পর্টেন্ট। 1917 সাল চম্পারণ সত্যাগ্রহের জন্য তোমরা জানো। আর 1907 সাল কি জন্য হবে? 1907 সাল হবে তোমার চরমপন্থী আর নরমপন্থীদের যে বিভাজন হয়েছিল না বঙ্গভঙ্গ আন্দোলনকে ঘিরে, স্বদেশী আন্দোলনকে ঘিরে, সেটা 1907 সাল। তো তোমাকে প্রতিটা জিনিসের সঙ্গে একটা কানেকশন করতে হবে। জিকে পড়ার এটাই নিয়ম যে প্রতিটা জিনিসের সঙ্গে একটা কানেকশন করতে হবে, তবে তুমি মনে রাখতে পারবে, কারণ এর সিলেবাস হিউজ। তো সেই জন্য এটাও আমরা পাশাপাশি অন্য অপশানগুলো একটু বিশ্লেষণ করে দিচ্ছি। পারলে তোমরা নোট ডাউন করে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো পরের কোশ্চেন, নিচের কোনটি মৌলিক অধিকার? পলিটি কোশ্চেন। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? কোনটা মৌলিক অধিকার নয়? সম্পত্তির অধিকার, বাক স্বাধীনতা, সাংবিধানিক প্রতিকারের অধিকার, নাকি শিক্ষার অধিকার? তো পলিটিক্যাল সায়েন্স বা পলিটি যারা পড়েছো তারা জানো যে সম্পত্তির অধিকার এটা কিন্তু আমাদের বর্তমানে আর মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। রাইট টু প্রপার্টি এটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। কেন না? এটাকে পুরোপুরি এখন কি করা হয়েছে? অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে।
ঠিক আছে, মৌলিক অধিকার থেকে অ্যাবলিস্ট করে দিয়ে এটাকে এখন স্থাপন করা হয়েছে কোথায়? 300A আর্টিকেলে। 300 আর্টিকেলে। তাহলে প্রশ্ন হচ্ছে আগে কোথায় ছিল? তো আগে নিশ্চয়ই মৌলিক অধিকারের মধ্যে ছিল। কত নম্বর আর্টিকেলে ছিল? তো আর্টিকেল নাম্বার আগে ছিল কত? আগে ছিল 31 এর মধ্যে। ক্লিয়ার? তাহলে আগে ছিল 31 এর মধ্যে, এখন এসেছে 300A এর মধ্যে, যার জন্য মৌলিক অধিকার থেকে ওটা হটে গেছে। কারণ আমরা সকলেই জানি মৌলিক অধিকারের যে ধারা সেটা হচ্ছে 12 থেকে 35-এর মধ্যে। দেখো 31কে হটিয়ে দিয়েছি, এখন 300A-তে রয়েছে। তো সেই জন্য মৌলিক অধিকার নয় কোনটা হবে? তো রাইট টু প্রপার্টি। ক্লিয়ার? এখন প্রশ্ন হতে পারে যে স্যার কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা হটানো হয়েছে, সেটাও একটু দেখে নাও, সেটাও একটু বুঝে নাও। যে 44তম অ্যামেন্ডমেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট কত সালে? 1978 সালে। দেখো এখান থেকে আমরা 5টা কোশ্চেন পড়লাম। এই কোশ্চেনটা তো রয়েছে সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে ছিল, বর্তমানে কত নম্বর আর্টিকেলে আছে, কবে এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কত নম্বর অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 5টা কোশ্চেন আমরা অলরেডি এখান থেকে শিখে গেলাম একটা কোশ্চেন থেকে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আসি। বাকি সবগুলোই কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 11 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় শিক্ষা ব্যবস্থা কোন তালিকায় অন্তর্ভুক্ত? ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা সেটা কোন তালিকার অন্তর্ভুক্ত? টু হুইচ লিস্ট ডাজ দ্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম বিলং? কোন লিস্টের মধ্যে কাজ করে? প্রথম কথা, এই লিস্ট যদি বলতে বলি তাহলে তোমরা দেখেছো যে ইন্ডিয়ান পলিটিতে না, তোমরা দেখেছো শিডিউল বলে একটা জিনিস আছে, শিডিউল, বা যেটাকে বাংলায় বলে তফসিল। ঠিক আছে, বা শিডিউল। ক্লিয়ার? সে শিডিউলে দেখবে 1 থেকে 12 পর্যন্ত, মানে 1 2 3 4 করে 12টা শিডিউল আছে। তো সেই 12টা শিডিউলের মধ্যে 7 নম্বর যে শিডিউলটা আছে না, 7 নম্বর শিডিউল, সেই 7 নম্বর শিডিউলে 3টে তালিকার কথা বলা হয়েছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকা। তো সেই তালিকার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কোন তালিকায় কোন বিষয়টা থাকবে। তো এবার দেখো শিক্ষা একটা বিষয়, তো শিক্ষা বিষয়টা কোন তালিকার মধ্যে রয়েছে? তো উত্তর হবে কি কনকারেন্ট লিস্ট, বা হচ্ছে কি হবে যুগ্ম তালিকা। তো যুগ্ম তালিকার মধ্যে রয়েছে। এটা কিন্তু আগে ছিল রাজ্য তালিকায়, পরে ওটাকে ট্রান্সফার করে তোমার করে দেওয়া হয়েছে যুগ্ম তালিকা। আশা করি বোঝাতে পারলাম। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12, বদ্ধ অর্থনৈতিক বা বদ্ধ অর্থনীতি এই কথাটার অর্থ কি? মানে ক্লোজড ইকোনমি, যার ইংরাজি মানে কি ক্লোজড ইকোনমি, দেখো দেওয়া আছে এখানে অলরেডি। তো ক্লোজড ইকোনমি, বদ্ধ অর্থনীতি কথাটার অর্থ কি? তুমি যদি অপশান পড়ো না তাহলেও কিছুটা ধারণা করে ফেলবে। কি না, দেশের অর্থের যোগান সম্পূর্ণ নিয়ন্ত্রিত, সরকার ঘাটতি ব্যয় নীতি প্রণয়ন করা, শুধুমাত্র রপ্তানি করা, আমদানি আর রপ্তানি করা যায় না। এটা 4 নম্বর অপশানে। তাহলে দেখো ক্লোজড মানে কি, অবভিয়াসলি বিষয় যে রপ্তানি আর আমদানি যেখানে করা যাবে না, তার মানে ডি অপশান, নাইদার এক্সপোর্টস নর ইম্পোর্টস আর ডান। আমদানি রপ্তানি যদি না করা যায় সেটাই তো ক্লোজ ইকোনমির মধ্যে পড়বে নাকি? এবার দেখো কোনো দেশই কিন্তু প্রকৃত অর্থে কিন্তু ক্লোজ ইকোনমির মধ্যে পড়ে না। কেন না, প্রত্যেক দেশ কোনো না কোনো দেশের ওপর অর্থনীতির ওপর জড়িত, মানে নির্ভর করে। তো সেক্ষেত্রে পুরোপুরি তো ক্লোজ ইকোনমি কেউ নেই। তবু যদি উদাহরণ কাছাকাছি বলা যায়, তোমরা একটা দেশের নাম তো শুনে থাকবে, নর্থ কোরিয়া, শুনেই থাকবে। কিম জং উন এর নামটা তোমরা ইউটিউবেও দেখে থাকবে বা অন্য জায়গায় শুনেও থাকবে, পেপারে পড়বে। তো নর্থ কোরিয়া তুমি বলতে পারো অনেকটা ক্লোজড ইকোনমি ঘেঁষা, যদিও এরা চীনের সঙ্গে টুকটাক বাণিজ্য করে, কিন্তু আমদানি রপ্তানি বাকি ওয়ার্ল্ডের সঙ্গে অতটা সেভাবে করে না। তো কাছাকাছি উদাহরণ যদি বলো, নর্থ কোরিয়া একটা দেশ। তো এই প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে ডি। চলো নেক্সট, পরের কোয়েশ্চেন। তোমরা কিন্তু জানাবে একবারে ভিডিওর শেষে যে তোমরা এর মধ্যে কতগুলো সঠিক করতে পারলে। চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো নেক্সট প্রশ্ন, আর ভিডিওতে ইন্টারেস্টিং তোমাদের লাগছে তোমরা সেটা জানাচ্ছ। দেখো 13 নম্বর কোয়েশ্চেন, কোন একটি দেশের অর্থনৈতিক সম্প্রসারণ ঘটে, ইকোনমিক কোয়েশ্চেন, কোন একটা দেশের অর্থনীতির সম্প্রসারণ ঘটে? 4টি অপশান, বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তিগত উন্নয়ন ঘটলে, নির্দিষ্ট দেশটিতে জনসংখ্যা বাড়লে, মূলধনের গঠন হলে, আর বিশ্ব অর্থনীতির বাণিজ্য সম্প্রসারণ হলে। তাহলে অর্থনীতির সম্প্রসারণ কখন ঘটবে গো? অপশান ডি হবে, বিশ্ব অর্থনীতির বাণিজ্য যদি সম্প্রসারণ হয়, তাহলে বাণিজ্য যদি আমরা বাড়াতে পারি, বিজনেস যদি বাড়াতে পারি, তাহলে অবভিয়াসলি বিষয় যে আমাদের কি হবে, অর্থনৈতিক সম্প্রসারণ ঘটবে। তো অপশান কি হবে এখানে? তো অপশান ডি, যারা এই প্রশ্নের উত্তর অপশান ডি করবে, ট্রেড এক্সপ্যান্ডস ইন দ্য গ্লোবাল ইকোনমি, তাহলে তারা উত্তরটা একদম ঠিক করবে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। পরের কোশ্চেন আমাদের 14 নম্বরের 14 যে কম্পিউটার থেকে কোশ্চেন, অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার? অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার? কি সফটওয়্যার হবে? অবভিয়াস যে সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার? এটা অবভিয়াসলি একটা সিস্টেম সফটওয়্যার।
চলো নেক্সট কোয়েশ্চেন। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে দেখো, ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? তো এই ধরনের কালচারাল বিষয় টিষয় আসে, নৃত্য, কোনো ইনস্ট্রুমেন্ট কে বাজায়, কোন বিখ্যাত ব্যক্তি বাজান, তো সেই বিষয় থাকে। তো লোকনৃত্য ঘুমর, তাহলে ঘুমর কোথাকারের লোকনৃত্য? তোমরা জানো এটা খুব পরিচিত একটা কোশ্চেন, সেটা কি ঘুমর কোথাকারের নৃত্য? সেটা হচ্ছে রাজস্থান। তো রাজস্থানের নৃত্য হচ্ছে কি ঘুমর। তোমরা পারলে আরও যে সমস্ত লোকনৃত্য আছে বিভিন্ন স্টেটের, সেগুলোকে পড়তে থাকো, আমরাও কোশ্চেনে দেবো, সেগুলোও ফলো করো। চলো নেক্সট কোয়েশ্চেন। পরের কোশ্চেন দেখো, আমরা পরের কোশ্চেনে চলে এসেছি। পরের কোশ্চেন হচ্ছে 16। ভারতীয় আর্থিক বার্তায় সিপিআই কোথায় মানে কত পতন হয়েছে উল্লেখযোগ্যভাবে, মানে কত থেকে কত পতন হয়েছে উল্লেখযোগ্যভাবে, এটা কত, এটা লিখে দাও কত। আচ্ছা, উল্লেখযোগ্যভাবে পতন হচ্ছে। প্রথম কথা সিপিআই, এই যে সিপিআই এর ফুল ফর্মটা তোমাদের জানতে হবে, কেউ যদি না জেনে থাকো বলে দিই, যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেওয়া আছে, দেখো এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই। এর পাশাপাশি আরেকটা টার্ম আছে ডব্লিউপিআই, হোলসেল প্রাইস ইন্ডেক্স। এই দুটো টার্ম একটু মনে রাখো, ক্লিয়ার? তো এখানে বলছে কত পতন হয়েছে উল্লেখযোগ্যভাবে, তো সেক্ষেত্রে উত্তর এখানে হবে অপশান সি, 1.4% টু 0.3%। অপশান সি হবে উত্তরে, সিপিআই তার ফুল ফর্ম এবং ডব্লিউপিআই তার ফুল ফর্ম। আশা করি বলে দিলাম। চলো নেক্সট। এর পরের কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 17, ভারতের সার্বিক অর্থনৈতিক প্রবণতার ক্ষেত্রে কোনটা সঠিক? তার মানে কি সার্বিক অর্থনৈতিক প্রবণতা, তার ক্ষেত্রে কোনটা সঠিক? রপ্তানি হঠাৎ বাড়ছে, বাড়তি সেচ ও কৃষি উন্নয়ন সবচেয়ে বেশি, অর্থনীতি ধীরে ধীরে অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের পথে, অর্থনীতি দ্রুত সংকুচিত হচ্ছে। চারটে অপশন, ভালো করে কোয়েশ্চেনটা বলো। অর্থনৈতিক প্রবণতার ক্ষেত্রে কোনটা সঠিক? তো অর্থনীতিকে যদি বৃদ্ধি পেতে হয় না, দেশের ইকোনমিকে যদি বাড়াতে হয়, তাহলে অবভিয়াসলি ভারতের ক্ষেত্রে কি কন্ডিশন? না ভারতের ক্ষেত্রে কন্ডিশন এটাই যে অর্থনীতি ধীরে ধীরে অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের পথে। মানে আমরা একদিনে তো হঠাৎ করতে ইকোনমিকে বিশাল স্টেজে নিয়ে পৌঁছতে পারবো না, আমাদের ধীরে ধীরেই চলতে হবে, আমাদের ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি করতে হবে। তো অপশান এক্ষেত্রে কি হবে? অপশান সি, দ্য ইকোনমি ইজ অন এ পাথ অফ গ্র্যাজুয়াল দ্যাট ইজ স্টেবল ডেভেলপমেন্ট। আমাদের স্টেবল ডেভেলপমেন্ট দরকার, তাহলে এক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে সি। চলো নেক্সট কোয়েশ্চেন। 18 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, সানিয়া মির্জা নাম শুনেছো, দেখেওছো। তো সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত বা ভারতকে প্রতিনিধিত্ব করছেন কোন খেলার সঙ্গে? এই প্রশ্নের উত্তরকে আমি বলবো, তোমরা হয়তো করে ফেলেছো, তবে আমি বলছি সানিয়া মির্জা হচ্ছে টেনিসের সঙ্গে যুক্ত হচ্ছে সানিয়া মির্জা, তোমরা জানো। তোমাদের একটু বলতে হবে যে সানিয়া মির্জার একটা অটোবায়োগ্রাফি আছে, সেই অটোবায়োগ্রাফির নামটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো একটু দেখে নাও। ACS, এগেনস্ট অডস, এস এগেন অডস, এইটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি। এই বইটা তোমরা কিন্তু মনে রাখবে, পরীক্ষা পড়ে, এস এগেনস্ট অডস, ক্লিয়ার? তার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। চলো নেক্সট কোয়েশ্চেন। 19 নাম্বার কোয়েশ্চেনে চলে আসছি একটু। হ্যাঁ, টমাস কাপ বা থমাস কাপ, কোনো কোনো বইয়ে থমাসও লেখা আছে। তো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, তো থমাস কাপ ফুটবল, ব্যাডমিন্টন, বক্সিং না ক্রিকেট, কোন খেলার সঙ্গে থমাস কাপ যুক্ত? এই দেখো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো উত্তরটা কি হবে? উত্তর হবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে হচ্ছে থমাস কাপ যুক্ত। কিন্তু ব্যাডমিন্টন খেলা এটা হচ্ছে মেল সেকশন, মানে পুরুষদের সেকশন, ঠিক আছে, পুরুষ বিভাগ। আচ্ছা, আরেকটা কাপ আছে উবের কাপ, এটাও বলে দিই, এটাও পরীক্ষায় আসতে পারে। উবের কাপ, এটাও কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, অর্থাৎ উবের কাপ হচ্ছে ব্যাডমিন্টন, ভালো করে দেখে রাখো, ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত উবের কাপ। কিন্তু এটা কাদের? ফিমেল, মহিলাদের, ঠিক আছে। তাহলে ব্যাডমিন্টন পুরুষ বিভাগের হলে টমাস কাপ বা থমাস কাপ, আর মহিলা বিভাগের যে খেলাটা হয় সেটা হচ্ছে উবের কাপ। খুব ভালো প্রশ্ন এটা, ক্লিয়ার? আশা করি বোঝা গেল, অপশান বি উত্তর। নেক্সট, আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো, দক্ষিণ মেরু কে আবিষ্কার করেন? তো চারটি অপশান দেখো, ক্রিস্টোফার কলম্বাস, আমুন্ডসেন, কোপারনিকাস এবং রবার্ট পিয়েরি। তো
তো চারটি অপশানের মধ্যে দেখো তোমরা জানো দক্ষিণ মেরুকে আবিষ্কারক, দক্ষিণ মেরুক যিনি আবিষ্কার, উত্তর মেরু দক্ষিণ মেরু দুটো মেরু আছে, তো এটা হচ্ছে আমুন্ডসেন, এই যে রোনাল্ড আমুন্ডসেন। এইটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও যে উত্তর মেরু, এটা তো দক্ষিণ মেরু গেল, উত্তর মেরুকে আবিষ্কার করেছিলেন, উত্তর মেরুকে আবিষ্কার করেছিলেন, এটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে, এটা তোমাদের জন্য রাখলাম। ক্লিয়ার? তো আজকে এই 20টা প্রশ্নই থাকলো, এবং এই 20টা প্রশ্ন থাকলো, এবং তার পাশাপাশি আর একটা জিনিস তোমাদের বলে দিই যে তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, ভিডিওটা বেশি বেশি করে আরও শেয়ার করো, যাতে তোমরা বন্ধু বান্ধবরা আরও দেখে উপকৃত হয় এবং আমরা আরেকটু ইন্সপিরেশন পাই, এবং ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ক্লিয়ার? আজকের মতো 9 নম্বর সেটের কোয়েশ্চেন এ পর্যন্তই থাকলো, পরবর্তীতে আবার আমরা কোয়েশ্চেন সেট আনবো, তোমরা আমাদের সাথে শুধু পাশে থেকো। ধন্যবাদ।